সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আজকে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে অধ্যায়টা কত? দ্বিতীয় না প্রথম? দেখো তো তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 24 পৃষ্ঠার বিভিন্ন অপরাধ, তাই না? সাধারণভাবে চোর চুরি করলে এটা অপরাধ, তাই না? তারপরে সমাজে আমাদের যেটাই খারাপ কাজ বলে গণ্য, এটাই কি অপরাধ। কিন্তু অপরাধের সঙ্গে সাইবার যোগ হলো কেন? সাইবার কেন যোগ হলো? যে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে অপরাধগুলো করা হয় সেটা হচ্ছে তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাইবার অপরাধ। তাহলে সাইবার অপরাধ কি বললাম আমি? তথ্য প্রযুক্তি। বলো তো সংজ্ঞাটা কি? বলো তো, তুমি দাঁড়িয়ে বলো তো একটু। তথ্য প্রযুক্তির মাধ্যমে যে অপরাধ করা হয় তাকে সাইবার অপরাধ বলে। তুমি বলো তো একটু, সাইবার অপরাধ কাকে বলে? তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে অপরাধ করা হয় তাকে সাইবার অপরাধ বলে। ধন্যবাদ। তাহলে আমরা কি জানলাম যে এখান থেকে কি বলা আছে? আমরা জানি সমাজ ও আইন বিরোধী যে কোনো কর্মকাণ্ডই অপরাধ হিসেবে বিবেচিত হয়। তবে যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করা হয়ে থাকে সেগুলো সাইবার অপরাধ। কথার সঙ্গে ঠিক আছে না? সাইবার অপরাধ সংগঠনে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট অবশ্যই ব্যবহৃত হয়। আবার কখনো কখনো ডিভাইস বা নেটওয়ার্ক নিজেই সাইবার অপরাধ আক্রমণের শিকার হয়। সাইবার অপরাধীরা আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করে আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে ফেলতে পারে। তাই সাইবার অপরাধ এবং ডিজিটালের মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ক ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখার উপায় সম্পর্কে জানা আমাদের সকলের জন্য অতীব জরুরি। ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা যে উদাহরণের মাধ্যমে আমরা শুরু করেছিলাম কথা, যে অপরাধ বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যে অপরাধগুলো করে থাকে মানুষেরা, সে অপরাধগুলো হচ্ছে সাইবার অপরাধ। সে অপরাধগুলো কি সাইবার অপরাধ। তারা সাইবার অপরাধ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা এতক্ষণ পর্যন্ত তোমাদের হলো না? আচ্ছা, এখন আমরা এই যে সাইবার অপরাধের জগতে বিভিন্ন প্রকার অপরাধ আছে, কোনটা কোন ধরনের অপরাধ সেইগুলো আমরা এখন জানবো। দেখো তোমরা, এই সাইবার অপরাধের মধ্যে এখানে দেখো এক নম্বর হচ্ছে হ্যাকিং। এক নম্বর কি? হ্যাকিং। এক নম্বর হ্যাকিং। আচ্ছা, এক নম্বর কি? হ্যাকিং। তারপরে হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক, ডেটা ইন্টারসেপশন, তারপরে হচ্ছে ডিডস অ্যাটাক, তারপরে কম্পিউটার ম্যালওয়্যার। আচ্ছা, এই যে সাইবার অপরাধের যে প্রকার, 5টা প্রকার আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা এই আরেকদিন ক্লাসে এগুলো নিয়ে একটু কথা বলছিলাম আমি। আজকে আমরা আরো ভালো ধারণা পাবো যে হ্যাকিং। আচ্ছা, তুমি বলো তো, তোমরা কি বলো তো দেখি, হ্যাকিং কাকে বলবো আর হ্যাকার কাকে বলবো? সাধারণত অনুমতি ব্যতীত কোনো ওয়েবসাইট বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে তা ব্যবহার করা অথবা তার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে হ্যাকিং বলে।
আর যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলে। তাহলে এক কথায় কি, যে সিস্টেমে সে কাজটা করতেছে এটা হ্যাকিং, আর যে করতেছে এটা সেটা হচ্ছে হ্যাকার। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখো হ্যাকিং সম্পর্কে আমরা আরো এখানে দেখো জানবো। তবে হ্যাকিং এখানে ভালো আছে, অর্থাৎ বৈধ হ্যাকিং আছে, অবৈধ হ্যাকিং আছে। এখানে বলতে সাধারণ অনুমতি ব্যতীত কোনো ওয়েবসাইট বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে তা ব্যবহার করে অথবা তার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে হ্যাকিং বলে। যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলে। হ্যাকিং বৈধ অবৈধ দুই প্রকারই হতে পারে। তাহলে যে অবৈধভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে কারো কোনো তথ্য নিয়ন্ত্রণ নিয়ে নিল, আয়ত্তে নিয়ে নিল, এটা হচ্ছে হ্যাকিং করলো, এবং যে করে সেটা হ্যাকার। আচ্ছা, এটা একটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা হ্যাকিং তো এটা খারাপ, তাই না? কিন্তু বৈধ অবৈধ, বৈধ তো খারাপ হতে পারে না, বৈধ হ্যাকার অবৈধ হ্যাকারকে পারে কি আমার দেওয়ার দরকার আছে না? আচ্ছা, তাহলে দেখো কিছু প্রতিষ্ঠান তাদের সিস্টেমের, কিছু প্রতিষ্ঠান খুব গভীর মনোযোগ দেবা, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই। আর আমার আলোচনাটা যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে অবশ্যই উত্তর দিতে পারবা। কি কিছু প্রতিষ্ঠান তাদের সিস্টেমের সিকিউরিটি পরীক্ষা নিরীক্ষার জন্য হ্যাকার নিয়োগ করেন। এই নিয়োগপ্রাপ্ত হ্যাকারদের কাজকে বৈধ হ্যাকিং বলে। এরা সিস্টেম সিকিউরিটি চেক করে, তবে সিস্টেমের কোনো ক্ষতি করে না। যেমন ইউনিক্স সিস্টেম চেক করার জন্য অনেক বৈধ হ্যাকার আছে, এদেরকে হোয়াইট হ্যাট হ্যাকার বলে। ইংরেজিতে প্রশ্ন করতে পারে হোয়াইট হ্যাট হ্যাকার কাজ বলে। তাহলে দেখো কিছু কিছু প্রতিষ্ঠান, যেমন গার্মেন্টস সেক্টরে আমাদের অনেক বড় বড় মালিকানা প্রতিষ্ঠান আছে, তারপরে ঔষধ কোম্পানি, অনেক বিভিন্ন প্রতিষ্ঠান যা আছে, এগুলা হ্যাকার নিয়োগ করে কি কারণে, যে আমার প্রতিষ্ঠানের জন্য কোনো ক্ষতিকর হ্যাকার যেন হ্যাকার না করতে পারে, আক্রমণ না করতে পারে। তখন সে কি করে, তার নিয়ম, যে তার দক্ষতা দিয়ে সে এমন ভাবে যে আমার মালিক যে আমাকে রাখছে, অন্য ক্ষতিকর হ্যাকার যেন আমার এই মালিকের প্রতিষ্ঠান যেন করলে তার চাকরি দিতে। এই জন্য এটা হচ্ছে বৈধ হ্যাকার। এটা কি আমরা হ্যাকারের সবই খারাপ নয়, সব হ্যাকারই কি খারাপ নয়। তাহলে হ্যাকিং বৈধ আর অবৈধ হতে পারে। আর অবৈধ কি বলো তো, তাহলে অবৈধটা হ্যাকারটা কি? অবৈধ হ্যাকার বা ক্র্যাকাররা ইন্টারনেট ও অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা চুরি অথবা নষ্ট করে দেয়। এদের কাছে সাধারণত বেশ কিছু টেকনিক থাকে যা ব্যবহার করে এরা ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার সিস্টেমের দুর্বলতা খুব সহজে খুঁজে বের করে পাসওয়ার্ড জেনে ফেলে, ফলে সহজেই ক্ষতি সাধন করতে পারে। এদেরকে ব্ল্যাক হ্যাট হ্যাকার বলে। দেখো যারা ক্ষতির মনোমানসিক যে হ্যাকার, তারা হচ্ছে ব্ল্যাক, আর যারা ভালো হোয়াইট। এখানে সাদা কালো দিয়ে বুঝেছে, সাদা মনের মানুষ না, সাদা মনের মানুষ, তার মানে কি ভালো মনের মানুষ। তারপরে কালো মনে, তুমি মানে তোমার মনটা নোংরা, আমি বলে না, এই হিসেবে এই নামকরণটাও করা হয়েছে। তাহলে আমরা সাইবার অপরাধের 1 নম্বর হ্যাকিং সম্পর্কে আমরা জানলাম যে এটা কি। এবার 2 নম্বরটা বলো তো কি? ব্রুট ফোর্স। আচ্ছা, তোমাদের গত যে এরিয়া একটা ক্লাস ছিল, আজকেও যে নিচ্ছি, তোমাদের অভিজ্ঞতা থেকে এই ব্রুট ফোর্স তোমার নিজের ভাষায় একটু বলো তো, ব্রুট ফোর্সটা কি হতে পারে? বাস্তব জীবনে একজন চোর যেমন একটি তালাবদ্ধ রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকম চাবি দিয়ে সেই তালা খোলার চেষ্টা করে, তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, যেমন ব্যাংক, সোশ্যাল মিডিয়া, ইমেল অ্যাকাউন্ট, এমনকি অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসে অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে এবং এগুলো নিয়ে একের পর এক অনুমান নির্ভর চেষ্টা করে। মাঝে মাঝে তারা সফল হয় এবং সফল হলে তারা এই ব্যক্তির বিভিন্ন ব্যক্তিগত তথ্য চুরি করে। ওই চুরি করা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে। এটি এক ধরনের সাইবার আক্রমণ, যা অবশ্যই একটি আমরা বুঝতে পারলাম
এখানে চাবির কথা কেন নিয়ে আসলো? চাবির কথা কেন নিয়ে আসলো? যে আমরা যদি ঘরে তালা দিয়ে চাবিটা তো সরে হাতে দিয়ে আসি, তাহলে কি আমার জিনিস নিরাপত্তা থাকবে? তাহলে এরকম আমাদের আইটি সেক্টরে যেমন ইমেল বা অনেকের ফেসবুক, ইউটিউব যেটাই বলো, তার একটা আইডি থাকে। এই আইডি কি থাকে? পাসওয়ার্ড থাকে। এই পাসওয়ার্ডটা যদি কোনো হ্যাকারের হাতে যায়, তখন সে অবশ্যই কি করবে? ক্ষতি করবে। এবং এই পাসওয়ার্ডটা বানানোর জন্য সে কৌশল করে। পাসওয়ার্ডটা বানানোর জন্য সে কি করে? কৌশল করে। এই যে সে চেষ্টা করতেছে মানুষের তথ্য চুরি করার জন্য, বিকাশের পাসওয়ার্ড নেওয়ার জন্য, যে টাকাটা সে নামিয়ে নিবে, টাকাটা কি তারপরে নিয়ে নিবে। এইটা যে করে, এটা হচ্ছে সাইবার হামলা ব্রডফোর্স হ্যাকার নামে করেছে। তাহলে যে পাসওয়ার্ড খুঁজতেছে কিভাবে অনেক টাকা লেনদেন করে, বিকাশ তার ব্যবসা অনেক বড় ব্যবসা, কিভাবে আর বিকাশে পাসওয়ার্ডটা পাওয়া যায়, এই যে চেষ্টা করে বারবার বানাচ্ছে, পাসওয়ার্ড দিচ্ছে, হচ্ছে না, হয়ে গেল। এই যে এই কাজটা কি করলো, তার নাম হলো সাইবার হামলা ব্রডফোর্স অ্যাটাক। এবার 3 নম্বরটা কি বলতো? এটা ইন্টারসেপশন। আমি গত ক্লাসে উদাহরণের মাধ্যমে একটা বুঝেছিলাম, যেটা ইন্টারসেপশন। ওই যে জমিতে একজন পানি দিচ্ছে, জমিতে কি পানি নেওয়ার পর সে জমিতে গেছে, কিন্তু মাঝখানে একজন ওই যে ড্রেন বা যেটা আমরা বলি, ওই যে অর্ধেকটা কেটে দিল, তাহলে কি পুরো পানি কি ভরে যাবে? তাহলে ওই লোক যদি মাঝে মাঝে তার নোট সেট করে রাখতো, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। তাই এই রকম যেমন ওই যে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি মাঝপথে ঠিক একইভাবে ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় প্রাপক এবং ক্রোকের মধ্যবর্তী কেউ তা আড়ি পেতে চুরি করতে পারে। এই চুরি হওয়ার প্রকৃতি যেটা ইন্টারসেপশন নামে পরিচিত। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি আর একটা উদাহরণের মাধ্যমে এই যেটা ইন্টারসেপশনটা বুঝে দিচ্ছি। যে তুমি ঢাকায় একটা হোয়াটসঅ্যাপে একটা চিঠি পাঠাবে গুরুত্বপূর্ণ অফিসে, আর হোয়াটসঅ্যাপ তো ব্যক্তিগত, তোমার তথ্যটা আমি কিন্তু পাবো না তুমি না দেওয়া পর্যন্ত। এই যে অন্যজন জেনে ফেললো, অন্যজন জানা মানে হ্যাকার দ্বারা জানার পর সে উৎপেতে চাইছে কিভাবে তার পাসওয়ার্ডটা নেওয়া যায়। এই যে তথ্যটা ঢাকায় পাঠাচ্ছি, এই তথ্যটা পাঠানোর বিঘ্ন সৃষ্টি করার জন্য আর একজন তথ্য চুরির জন্য ওই যে ড্রেন যেমন কেটে দিল, তাই না? তেমনি আমি তথ্য যেখানে পাঠাচ্ছি ওখান থেকে আমার বিনোদ থেকে এই মাঝখানে যে দূরত্ব, অর্থাৎ তথ্য চুরির জন্য হ্যাকাররা যেটা সিস্টেম করে তথ্যটা অতদূর পর্যন্ত যেতে দেন, তথ্যটা অতদূর পর্যন্ত কি এটা হচ্ছে কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই সাইবার অপরাধে এবার 4 নম্বর নিয়ে আমরা কথা বলবো। এই 4 নম্বরটা কি বলতো দেখি সবাই? ডিডস অ্যাটাক কি কারো কি জানা আছে? বলো। এটা হচ্ছে অনেকটা, দেখো এই যে আমি শোনো, এই যে আমি এখানে স্পিকার, তাই না? আমি কি আমি স্পিকার। আচ্ছা, আমি কি আমি হচ্ছে স্পিকার।
এখন তোমরা যদি এখানে 10-15 জন আসো, তাই না? সবাই যদি একসঙ্গে আমাকে প্রশ্ন করো, তাহলে কোনটা ভালো মতো কি কোনো উত্তর দিতে পারবো? এই যে যারা হ্যাকার, তারা কি করে, একটা মানে আইডিতে সে এত ভাবে চতুর্দিক থেকে আক্রমণ করে। চতুর্দিক থেকে কি এখন যারা নিরাপত্তায় বসে আছে তারা কোনটা থেকে কোনটা সামাল দেবে। যেমন তোমরা একইভাবে সবাই আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেওয়া আমার জন্য চাপ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, বিধিকার হয়ে যাবে, তাই না? তেমনি তুমি কথা বলি। আচ্ছা, তেমনি ভাবে যে আক্রমণ করে আক্রমণ করছে, যে তারা আইডিকে নিরাপত্তার জন্য সে কোন আক্রমণকে ঠিক মতো সামাল দিতে পারে না। এটা হচ্ছে কি আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের অনলাইন ক্লাসে এই সাইবার অপরাধের আজকে সর্বশেষ আমাদের অপরাধটা হচ্ছে কম্পিউটার কি বলতো ম্যালওয়্যারটা কি সফটওয়্যার বলেছিলাম আমি গত ক্লাসে? ক্ষতিকর তাহলে কম্পিউটার ম্যালওয়্যারটা কি দেখো, ম্যালওয়্যার হলো ইংরেজি ম্যালেসিয়াস সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ। কিসের সংক্ষিপ্ত রূপ? ইচ্ছাকৃতভাবে কোনো মোবাইল, কম্পিউটার সার্ভার, ওয়েবসাইট অথবা কম্পিউটার নেটওয়ার্কে ক্ষতি করার জন্য ডিজাইন উন্নয়ন করা হয়েছে এমন সফটওয়্যারকে ম্যালওয়্যার বলে। কিসের সাধনের জন্য? ক্ষতি সাধনের জন্য। এই সফটওয়্যার মোবাইল, কম্পিউটার বা অন্য কোনো ডিজিটাল সিস্টেম ব্যবহারকারীর স্বার্থের বিরুদ্ধে কাজ করে। তবে যদি কোনো সফটওয়্যার তার অক্ষমতার কারণে অনিচ্ছাকৃতভাবে কম্পিউটার সিস্টেমে কোনো অসুবিধা সৃষ্টি করে, সেক্ষেত্রে তাকে ম্যালওয়্যার বলা চলে না, একে সফটওয়্যার বলা হয়। স্বার্থের বিরুদ্ধে, কিন্তু কোন সফটওয়্যার অক্ষমতার কারণে আমি ভুলবশত, ভুল কয় প্রকার, একটা ইচ্ছাকৃত ভুল আর একটা কি মনে বলে না যে ইচ্ছাকৃত ভুলে ক্ষমা নাই, অনিচ্ছাকৃত ভুলে ক্ষমা আছে। যারা ইচ্ছা করে তার আইডিকে হ্যাক করে তার তথ্য, তার টাকা, মানি নিয়ে নিবে, ইচ্ছা করে সে খুঁজতেছে তার আইডিটা ক্ষতি করার জন্য, এই মনোমানসিকতা যার, এটা হচ্ছে কি কম্পিউটার ম্যালওয়্যার। আর অনিচ্ছাকৃত করে ভুল হয়ে গেছে, সে ক্ষতি করতে চায়নি, কিন্তু ক্ষতি হওয়ার পর আফসোস করতেছে, আমার জন্য, আমার অসতর্কতার কারণে এই ক্ষতিটা, এটা কিন্তু ম্যালওয়্যার ধরা হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাস থেকে আমরা আমাদের নির্ধারিত টপিক ছিল সাইবার অপরাধ। এই সাইবার অপরাধের যে 5টা প্রকারের ক্লাসিফিকেশন আমরা দেখলাম, যে হ্যাকিং, ব্রুট ফোর্স অ্যাটাক, ডেটা ইন্টারসেপশন, ডিডস অ্যাটাক, কম্পিউটার ম্যালওয়্যার। আমি আশা করি আজকে এই সাইবার অপরাধের এই 5টা পয়েন্ট সম্পর্কে তোমরা মোটামুটি ভালোই ধারণা, মোটামুটি ধারণা পেলে, তাই না? তাহলে তোমাদের এখন কাজ কি হবে? বাসায় গেটে দেখলে 100% প্রস্তুতি তোমাদের। তাহলে এই যে সামনে তোমাদের পরীক্ষাটা, যে হাফ ইয়ারলি পরীক্ষা, অর্ধবার্ষিক যে পরীক্ষা আসতেছে, এই তোমাদের মোট অধ্যায় কয়টা? 2টা। মানে পুরো বই থেকে অধ্যায় কয়টা? 6টা। তার মধ্যে অধ্যায় কয়টা সিলেবাসে দেওয়া আছে? 2টা। তার মধ্যে এটা আছে না? জি। এই যে আমি সাইবার অপরাধ সম্পর্কে তোমাদেরকে বললাম, এখন বলো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। তা আমি একটু প্রশ্ন করি তোমাদের, সহজ প্রশ্ন করবো। তাহলে বলো তো হ্যাকিং কি, হ্যাকিং আর হ্যাকার কি, আবার একটু রিপিট করে বলো তো, কি বলো? হ্যাঁ, সাধারণত অনুমতি ব্যতীত কোনো ওয়েবসাইট বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে তা ব্যবহার করা অথবা তার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে হ্যাকিং বলে। যে হ্যাকিং
বলে। গুড, এটা একটা শুভেচ্ছা জানাবে। ফাইন, ক্লাসে মনোযোগী ছিলে তুমি। যাই হোক, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে তাহলে আমরা হ্যাকিং বোর্ড ফোর্স এটা তো জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আজকে 5টা বিষয় নিয়ে কথা বললাম। এখানে আর একটা জিনিস দেখো, এই যে ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে। ম্যালওয়্যারটা কি হতে পারে? কম্পিউটার ভাইরাস, ট্রোজান হর্স, তারপরে স্পাইওয়ার, র্যানসামওয়্যার, তারপরে অ্যাডওয়ার, রুটকিটস, তারপরে স্প্যামিং। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে তোমাদের সাইবার বুলিং, ফেক নিউজ, তারপরে ইন্টারনেট ব্যবহার নিরাপত্তা কৌশল, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এইগুলো নিয়ে আগামী ক্লাসে তোমাদের আলোচনা হবে। আশা করি আজকের টপিকটা তোমরা বাসায় গিয়ে ভালো মনোযোগ সহকারে দেখবা। এবং আর যারা কিন্তু পড়তে বসে, তারাই স্যারকে বেশি প্রশ্ন করে। যারা পড়তে বসে না, কারণ পড়তে বসলেই তো সে কোনটা বুঝতেছে না, তার ইন্ডিকেটে আসবে, তার চিহ্নিত আসবে, তাই না? আর তারপরে সে ইন্ডিকেট করে পরের দিন স্যার থেকে বুঝে নেবে, স্যার এটা আরেকটু বলেন তো স্যার। তখন ওই ভালো স্টুডেন্ট, ওই মেধাবী স্টুডেন্ট পড়তে বসে, ওর কারণে আর সবাই এই প্রশ্নটা জানতে পারবে, তাই না? আর যারা পড়তে বসে না, যেমন তেমন করে সময়গুলো পার করে দেয়, তারা কিন্তু স্যার প্রশ্ন করে না। কারণ ওই যে ক্লাসে হয়েছে, ক্লাসেও বিরক্ত বোধ করে তারা, কখন যায় স্যার, ভালো লাগতেছে না। এটা কিন্তু ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য নয়। তাহলে আশা করি তোমরা অবশ্যই সবাই ভালো করার চেষ্টা করো এবং পড়ালেখা করো। আমি এটাই জানি, কারণ তোমরা বেশি বেশি পড়বা। যত পড়বা, more you read, more you learn। যতই পড়বে ততই শিখবে। একটা কথা আছে না, ইংরেজিতে কথা আছে না, এই জন্য পড়ার কোনো বিকল্প নেই, পড়ার কোনো বিকল্প নেই। তাহলে তোমাদের এক রাজার ছেলে এসে শিক্ষককে বলছে, স্যার আমি তো রাজার ছেলে, আমার তো অর্থ সম্পদের অভাব নাই, তা আমাকে কি কষ্ট করে মুখস্থ করতে হবে? আমার একটু বিকল্প কোনো বুদ্ধি নাই যে সহজে যাতে? আমার তো টাকা পয়সাও নাই, ওরা সাধারণ কষ্ট করে পড়ালেখা করে, প্রাইভেট করে, কোচিং করে, তা আমার কি কোনো বিকল্প একটা রাস্তা নেই? ওদের মতো তো আমি তো রাজার ছেলে। তখন টিচার বলছে যে পড়ালেখার সেক্টরটা রাজার ছেলে হোক, কৃষকের ছেলে হোক, তাঁতের ছেলে হোক, সে যাই হোক না কেন, পড়ালেখাই করতে হবে। এই জন্য তোমাদের মধ্যে বলছেন, আমার তো বাবা অর্থ সম্পদ আছে, আমি না পরীক্ষা স্যার আমার বলে দেবে, বা আমি একটু দেখা দিয়ে করবো, এটা কিন্তু এই জন্য পড়ালেখা অবশ্যই তোমাদের করতে হবে। পড়ালেখা কি এর কোনো বিকল্প নেই। তাহলে আজ থেকে কি পড়ালেখা কি করবে না, করবে না? অবশ্যই আমার কথাগুলো তোমরা মেনে চলবে ভবিষ্যতে। কারণ এই যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছে, রাষ্ট্রপতি হচ্ছে, এমপি মন্ত্রী হচ্ছে না, এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা তৈরি না হয়, তাহলে ওগুলো ভালো লোক কোথায় পাবে? এই জন্য যে দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত, সেই দেশ তত এগিয়ে যাবে। তাই কোন এক মনীষী বলছিল যে কোন দেশকে যদি তোমরা ধ্বংস করতে চাও, তাহলে ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো, ওই দেশের শিক্ষা ব্যবস্থার মতন নকলের সরাসরি করে দাও, ছাত্রদের দেখে দেখে নেয়। ঠিক, কারণ ছাত্ররা যদি কেউ নকল করে, তাহলে মেধা সম্পূর্ণ হবে না। মেধা সম্পূর্ণ না হলে ওই যে যারা পড়ালেখা না করে সারা দিন রাত ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পরীক্ষার আগে নকল করে বা কে করে, ওই ছেলেটি যদি কোনো অর্থমন্ত্রী হয়, তাহলে দেশের অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।
তাহলে এইরকম একজন কম মেধাবী স্যারকে মূল্যায়ন করে সবাইকে মূল্যায়ন করেনি, টাকা দিয়ে নকল করে ভালো রেজাল্ট করছে, ওই রকম একজন যদি শিক্ষামন্ত্রী হয় তাহলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। এই জন্য যে দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত ওই দেশ তত উন্নত, কিন্তু আমাদের দেশে রাজনীতিবিদদের কারণে আমাদের দেশের অবস্থাটা অনেক সমস্যায় জর্জরিত। এই জন্য তোমাদের মধ্যে কারো মধ্যে লুকিয়ে আছে প্রধানমন্ত্রী, কারো মাঝে লুকিয়ে আছে রাষ্ট্রপতি, কারো মাঝে অর্থমন্ত্রী, হতে যাওয়া বললে হতে যাওয়া বলো হতে যাও কিনা? তাহলে কি অবহেলা করলে হবে? পড়াশোনা করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাস আমরা এখনই শেষ করব। আমি আশা করি যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বললাম এগুলো পালন করে মেনে চলার চেষ্টা করবে, তাহলে অবশ্যই তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।